আমার জন্ম ১৯০০ সালের ১ নভেম্বর বৃহত্তর খুলনা জেলাতে। এই জেলার বাইরে আমি কখনো কোথাও যাইনি। রাজধানী ঢাকার নাম অনেক শুনেছি, কিন্তু যাওয়ার সৌভাগ্য হয়নি আজও। খালিশপুরের ভারী মিল কারখানা এলাকা, এখানেই কেটে যাচ্ছে আমার জীবন। এখানে একের পর এক পাটের মিল কারখানা। এরই একটা হলো প্লাটিনাম জুট মিল, যার পাশেই আমাদের ছোট্ট ভাড়ার বাসা। আমার জন্ম খুলনাতে হলেও এখানে নয়, ভৈরব নদীর উপার আমার দাদাবাড়িতে। আর আমার নানা বাড়ি কয়রা উপজেলায়, যেখানে আমি কোনোদিন যাইনি। কেন যাইনি আজও জানি না। আমাদের বাসার অদূরেই ভৈরব নদী, যার ওপারে গ্রাম, আর নদীর এই পাশটা হলো শহর। তবে মূল শহর নয় মোটেই। মূল শহর হলো বয়রা, গল্লামারি, সোনাডাঙ্গা এলাকা। ওখানে থাকার মতো সামর্থ্য আমাদের নেই। আমার বাবা সামান্য চাকুরিজীবী। ঢাকাতে একটা ব্লেড কোম্পানিতে কষ্টের সাথে চাকরি করে। আমাদের গ্রাম থেকে এই শহর এলাকায় এনে রেখেছে শুধুমাত্র পড়ালেখা করানোর জন্য। এখানে ৩ রুমের একটা বাসায় আমি, আম্মু আর ছোট ভাই নীরব থাকি। বাবা ২ মাসে একবার ছুটিতে আসে। এভাবেই চলছে জীবন। বর্তমানে আমার পড়ার খুব চাপ যাচ্ছে, সামনে বার্ষিক পরীক্ষা। আম্মু পড়ার জন্য অনেক বকাঝকা করে, আমি ঠিকমতো পড়তে বসি না বলে। তবে আমি স্টুডেন্ট ভালো। বিগত সব ক্লাসেই আমার ফলাফল আশানুরূপ। এর থেকে যেন বিচ্যুত হয়ে না যাই, এজন্যই আম্মু শাসন করে বেশি। কিন্তু আমি বন্ধুদের সাথে না মিশে থাকতেই পারি না। এখানে যারা মিলে চাকরি করে, তাদের থাকার জন্য বড় কলোনি আছে। সেখানেরই ছেলেমেয়েরা বিকেলে মাঠে খেলে, আমিও যাই। আমার অনেক বন্ধু আছে। বন্ধুদের সাথে মাঝেই মাঝেই আবার ভৈরব নদী তীরের একটি এলাকা চরের হাট যাই। ওখানে যেতে খুব ভালো লাগে আমার। কি সুন্দর নির্মল নদীর পাড়ের সবুজ ঘাস আর নারিকেল গাছের সারি। আমার সবচেয়ে কাছের বন্ধু নাদিম। ওর সাথেই চরের হাট বেশি যাওয়া হয়। হঠাৎ করেই নদীতে দেখতে পাওয়া যায় বড় সাইজের লঞ্চ যাচ্ছে। অবাক হয়ে তাকিয়ে দেখি 2 বন্ধু। আর আমরা সব বন্ধুরা মিলে ট্রলারে করে নদীর ওপারেও গেছি কয়েকবার। শুনেছি ওপারে নাকি সেই পাড়া আছে। স্কুলের 10-এর বড় ভাইয়েরা বলাবলি করে। এসব নিষিদ্ধ কথা শুনলে আমার প্রচণ্ড কৌতূহল হয়। নাদিম, ফজলু, মিশু, সলিল সবার সাথেই এসব বিষয়ে কথা হয়, বিশেষ করে আমরা 5 জন যখন একসাথে হই। শরতের এক ঝলমলে দুপুর। স্কুল শেষ করে বাসায় ফিরেছি মাত্র। গোসল করে খাবো, প্রচণ্ড ক্ষুধা লেগেছে। রান্নাঘরে গিয়ে দেখি আম্মু গরুর মাংস রান্না করছে। জিভে জল চলে এলো। আমাদের বাসায় গরুর মাংস রান্না হয় কালেভদ্রে। এজন্য এই দিনটা আমার জন্য আনন্দের, যা অনেক দিন পর পর আসে। তাড়াতাড়ি স্কুল ড্রেস ছেড়ে বাথরুমে ঢুকলাম। ঢোকার আগে দেখলাম আম্মুর রুমের ফ্লোরে ছোট ভাইটা চিত হয়ে হা করে ঘুমাচ্ছে। মগ থেকে গায়ে সামান্য পানি নিয়ে সাবান ডলতে ডলতে ট্যাপ ছাড়তে গিয়ে দেখি বালতিতে কিছু ভেজা কাপড়। আম্মু ভিজিয়ে রেখেছে, গোসলের সময় ধুবে হয়তো। ভাবলাম আমিই কেচে দেই, আম্মুর আর কষ্ট করতে হবে না। সব ফ্লোরে ঢেলে দিয়ে একটা একটা করে কাচতে লাগলাম। আরে এটা কি? একটা ছোট সেই কাপড়। আম্মু এটা পরে জানা ছিল না। আমি এতদিন ভাবতাম এগুলো শুধু এখনকার মডার্ন মেয়েরা পরে। খুব সুন্দর বেগুনি রঙের বিড়াল ছাপওয়ালা ছিল সেটি। হাতে নিয়ে কেমন যেন শরীরের মধ্যে একটা শিরশির অনুভূতি হলো। হাত দিয়ে নেড়েচেড়ে ঘুরিয়ে ফিরিয়ে সেটা দেখলাম। সামনের ভিতরের পাশটায় কেমন যেন ছাপ পড়ে আছে, ওখানে ডলা দিতেই আঠালো হয়ে গেল। আমি খুবই অবাক হলাম। সব ধোয়া শেষ করে গোসল করে এসে খেতে বসেছি। আম্মু তখন গোসলে ঢুকল। বালতিতে কেচে রাখা কাপড় দেখেই আমাকে রাগান্বিত স্বরে চিৎকার করে বলল, আমার কাপড় তোকে কে ধুতে বলছে? বুঝলাম আম্মু বেশ রেগে গেছে। আমি বললাম, বালতি আজর না হলে গোসল করব কিভাবে, তাই ধুয়েছি। এত রাগ করছো কেন? আম্মু আর একটা কথাও বলল না। আমি খাওয়া শেষ করে এতটুকু না জিরিয়ে ক্রিকেট ব্যাট নিয়ে প্লাটিনাম মাঠের দিকে গেলাম। 2:30 বাজে, মাঠে অনেক রোদ, এখনো কেউ আসেনি। ছায়ে বসে অপেক্ষা করতে লাগলাম। আধ ঘন্টার মধ্যেই নাদিম এসে হাজির। ও জানে আমি প্রায় আগে মাঠে আসি। দুজনে বসে নিষিদ্ধ আলাপে মজলাম। নাদিম বলল, কিরে, যাবি নাকি একদিন ওই পাড়াতে? আমি ফিক করে হেসে দিয়ে বললাম, তোর ইচ্ছা হয় যা। সাইজ দেখে লাথি মেরে খেদাবে তোকে। নাদিম আমাদের সব বন্ধুদের চেয়ে একটু ছোটখাটো বিধায় ওকে এসব বিদ্রূপ প্রায়শই সহ্য করতে হয়। তবে ও এতে রাগ করে না। ও বলল, সাইজ ডাজেন্ট ম্যাটার, পাড়াটাই আসল। এরই মধ্যে সলিল, ফজলু চলে আসলো। এসে গল্পে যোগ দিল। তখন আমরা সবাই নতুন নতুন হাতের কাজ করা শিখেছি।
সুন্দরী মেয়ে দেখলেই আলাদা একটা অনুভূতি হয় আমাদের সবারই। খানিক বাদে মিশুও চলে এলো। সবাই ক্রিকেট বাদ দিয়ে গোল হয়ে বসে এসব নিষিদ্ধ আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছিলাম। মিশু এসেই বলল ওর নাকি এমন অভ্যাস হয়ে গেছে যে হাতের কাজ না সেরে থাকতেই পারে না। কয়েকদিন গেলেই নাকি কেমন যেন লাগে ওর। এসব কথা শুনে সবাই হেসে কুটিকুটি হচ্ছিলাম। এরই মধ্যে সলিল এমন একটা কথা বলল শুনে সবাই হেসে গড়াগড়ি খেলাম। ওর নাকি কিছুই বের হয় না। কথায় কথায় আবার সেই পাড়ার বিষয় চলে এলো। নাদিম বলল এই চল না আমরা জায়গাটা দেখে আসি। ফজলু বলল পাগল হয়েছিস বাবা, জানলে কি হবে জানিস? আরে তোর বাবা জানবে কিভাবে? এসব কথা চাপা থাকে নাকি? চুপ থাক তো ভিতুর ডিম। কি? আমি ভিতুর ডিম? তা নয়তো কি, ভয়ে তো এখনই মুতে দিচ্ছিস। ফজলু জিদ করে বলল আচ্ছা চল যাব। নাদিম আর ফজলু এভাবেই তর্ক করছিল। আমি চকচকে চোখে বললাম বেলা তো ভালোই আছে, চাইলে কিন্তু যাওয়াই যায়। সলিল বলল হ্যাঁ রে চল দেখেই আসি। কিন্তু মিশু বেঁকে বসল ওকে নাকি সন্ধ্যার আগে বাড়ি না ফিরলে বেদম মারবে। সামনে পরীক্ষা, তাই বাসা থেকে এই ঘোষণা দিয়েছে। আমাদের শত অনুরোধেও মিশু যেতে রাজি হল না। অগত্যা আমরা 4 জনেই রওনা হলাম। প্রথমে চরের হাটে পৌঁছে ট্রলারের জন্য অপেক্ষা করতে হল। কিছুক্ষণ বাদে ট্রলার আসতেই আমরা হুটোপুটি করে উঠে পড়লাম 4 জন। বেশ রোদ উঠেছে, আকাশ পরিষ্কার, শান্ত নদী। ভিড় ভর্তি ট্রলার এগিয়ে চলছে ওপারের উদ্দেশ্যে। প্রচুর লোক হয়েছে। কেউ সদায় ব্যাগ হাতে, কেউ ছোট বাচ্চা কোলে, কেউ দুধের গ্যালন নিয়ে বসে আছে। ওরা গ্রাম থেকে শহরে দুধ বিক্রি করতে যায় বোধহয়। এরই মাঝে একটা মেয়েকে চোখে পড়ল আমার, বেশ মায়াবী। লাল একটা 3 পিস পরা, গায়ের রং বেশ ফর্সা। আমাদের চেয়ে বয়সে অনেকটাই বড় হবে মেয়েটা। চুপচাপ বসে আছে ট্রলারের কিনারায়। সাথে কেউ নেই বোধহয়। ওকে দেখতে বেশ ভালোই লাগছে আমার। আমি আর নাদিম এক জায়গায় বসেছি, ওর পেটে খোঁচা দিয়ে ইশারা করলাম। ও ফিসফিস করে বলল দেখেছি হারামজাদা, খোঁচা দিতে হবে না। ওই পাশে সলিল আর ফজলুও দেখলাম ঘাড় ঘুরিয়ে মেয়েটাকেই দেখছে। আসলেই সুন্দর মেয়েটা। কমবেশি সবাই তাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। প্রচণ্ড শব্দ করে পানি কেটে ট্রলার এগিয়ে চলছে। মিশমিশে কালো লুঙ্গি পরা একটা লোক হাল ধরে বসে আছে। ভাড়া 2 টাকা করে। আমরা 3 জন টাকা দিলেও ফজলু বলল ওর কাছে নাকি কোনো টাকাই নেই। অগত্যা ফজলুর ভাড়ার টাকাটা সলিল দিয়ে দিল। ভৈরব নদী বেশি প্রশস্ত নয়, তাই খুব তাড়াতাড়ি পার হয়ে যাওয়া যায়। কিছুক্ষণের মধ্যেই ট্রলার কিনারায় ভিড়ল। আমরা নেমে পড়লাম। সবার সাথে সাথে মেয়েটাও নামল। ঘাট থেকে উঠে 2 পাশে ধানের ক্ষেত, মাঝখান দিয়ে ইট বাঁধানো রাস্তা, সামনে চলে গেছে। বাড়িঘর তেমন একটা নেই। এখানে আমরা আগেও এসেছি, কিন্তু এর সামনে আর যাওয়া হয়নি। আর সেই অজানা পাড়াটাও যে কোথায় তাও জানি না। আন্দাজের উপর ভর করে চলে আসাটা উচিত হলো কি না কে জানে। ফজলুকে বললাম চলে তো আসলাম, এখন চিনব কি করে? ফজলু বলল কাউকে জিজ্ঞেস করতে হবে। কি বলে জিজ্ঞেস করবি? ওই পাড়াটা কোথায় একটু বলবেন? ফজলু আমার দিকে চোখ পাকিয়ে তাকালো। সলিল বলল চল চল, আমি চিনব, ট্রেনের রকি ভাইয়ের কাছে শুনেছি। এগুতে থাক, পেয়ে যাব। লোকারণ্য একদম কমে গেছে। রাস্তায় লোক বলতে আমরা এই 4 জনই। আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চলছি। মাঝে মাঝে 2-1টা ভ্যান যাচ্ছে। গ্রামের এদিকটায় ভ্যান চলে, আমাদের শহরে আবার রিকশার প্রচলন। নাদিম বলে উঠল যাই বলিস না কেন, নৌকার ওই মেয়েটা কিন্তু ঝাক্কাস ছিল। ফজলু আরও কিছু খারাপ কথা বলল। ওর কথা শুনে আমরা সবাই হেসে উঠলাম। এভাবে হাসতে হাসতে আমরা 4 বন্ধু এগোতে থাকলাম। এদিকটায় রাস্তার 2 ধারে চমৎকার কাশফুল, বাবলা গাছের সারি আর চারিদিকে সবুজ ধানে ভরা ক্ষেত। আর রাস্তাটা এখন ইট পার করে মাটির হয়ে গেছে। ধুলোয় ভরা রাস্তায় পা ডুবিয়ে হাঁটতে ভালোই লাগছিল আমাদের। এখন রোদ অনেক কমে এসেছে, সূর্যটা ধীরে ধীরে পশ্চিম আকাশে নুয়ে পড়ছে। পরিবেশটা খুব চমৎকার লাগছিল, মুগ্ধ হয়ে উপভোগ করছিলাম আমরা। নিঃসন্দেহে এখানের জনজীবন আমাদের শহরের থেকে অনেক ভালো এবং আরামের। এই গ্রাম শস্যশ্যামলা প্রকৃতি আমাদের দেশের আসল রূপ। শহরের ভদ্র লোকেরা আসলে খোলস পরিবর্তন করে ঘুরে বেড়ায়। আমাদের গ্রামও এই অঞ্চলেই, তবে এদিকটায় নয়, অন্য পাশে। সেখানে খুব কম যাওয়া হয়েছে আমার। জীবনটা কেটে গেল প্লাটিনাম মিলের পাশেই। গ্রাম জায়গাটা কেন জানি না খুব কাছে টানে আমাকে। এজন্যই বোধহয় এত ভালো লাগছিল। আনুমানিক প্রায় 5 কিলোমিটার হাঁটার পর সলিল বলল এবার বামে যেতে হবে।
বামে কিছু দূর যাওয়ার পরেই মেহেগনি গাছে ঘেরা একটা লম্বা টিনের ঘর চোখে পড়ল। সলিল বলল, এটাই। শুনে আমাদের সবার বুক ধুকপুক করে উঠল। শরৎকাল, বেলা ভালোই বড়। 6:45 সন্ধ্যা হয়। সন্ধ্যা হতে এখনো অনেক দেরি, তবে ফিরে যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। মাটির রাস্তার পাশে অনেক লম্বা করে বানানো টিনের ঘরটা। ঘরের পিছনটা রাস্তার দিকে, পাশ দিয়ে ঢুকে সম্মুখে যেতে হবে। আশেপাশে অন্য কোনো বাড়িঘর নেই বললেই চলে। ধানক্ষেতের মধ্যে অদ্ভুত লাগছে বাড়িটাকে। এটাই তাহলে সেই বিখ্যাত পাড়া। আমরা ওখানে দাঁড়িয়েই সিদ্ধান্ত নিলাম, এসেছি যখন ভিতরে যাব, পর্যাপ্ত টাকা হলেই কাজও মিটিয়ে আসতে পারবো নিশ্চয়ই। ফজলু বলল, দেখ, ভিতরে যাওয়ার দরকার নাই, গোলমাল হবে, আমরা এখনই ফিরে যাই। নাদিম বলল, কিছু না দেখেই ফিরে যাব নাকি? ফজলু বলল, তোর সাথে জিদ করে আমার আসাই উচিত হয়নি, বাবা জানলে শেষ করে ফেলবে আমাকে। ফজলু বাদে যার কাছে যা টাকা আছে সব এক জায়গা করলাম। 30 টাকা হলো, যার মধ্যে সলিলেরই 5 টাকা। ওর বাবা সরকারি চাকরি করে, তাই ওর কাছে বরাবরই টাকা বেশি থাকে, আর ওর মনও ভালো কিপন না। আমি লম্বা বিধায় আমাকে সবার চেয়ে বড় দেখায়, আমাকে ওরা আগে থাকতে বলল। আর ফজলু গাট্টা গোট্টা, শরীরের ফিটনেস ভালো, তবে ওর মাথায় বুদ্ধি কম আর ভিতর ডিম। ওর বাবার ভয়ে সারাক্ষণ অসাড় হয়ে থাকে। ওকে কম কথা বলতে বলল নাদিম। আর নাদিম খাটো সাইজের, আগেই বলেছি, আর উপস্থিত বুদ্ধি বেশি। সলিল হ্যাংলা মাঝারি, সেও ক্রিটিক্যাল সিচুয়েশনে ট্যাকল দিতে পারে। আমি নিজের উপর কেন জানি না আত্মবিশ্বাস পাচ্ছি না, মন কুডাক ডাকছে। বারবার মনে হচ্ছে কোনো অঘটন ঘটবে আজ। সব জল্পকল্পনার শেষ মুহূর্তে এসে আমিও বললাম, থাক, যেতে হবে না রে, তোদের নিয়ে আসাই উচিত হয়নি, চল বাড়ি যে হাতের কাজ করিস, বলে উঠল নাদিম। আমি ওর কথায় অপমানিত হয়ে চোয়াল শক্ত করে ভিতরের দিকে হাঁটা দিলাম। দেখি ছোট একটা টিনের গেট, ধাক্কা দিতেই বুড়ো এক লোক পান চিবোতে চিবোতে মাথা বের করে বলল, কি বাবুরা, এখানে কি চাই? আমি একটা শক খেলাম, বাবু বলে সম্বোধন করছে মানে আমরা আসলে অনেক ছোট। ফাটা বেলুনের মতো চুপসে গেলাম আমি। সলিল সাহায্য করল, বলল, কাকা, ম্যানেজার সাহেব কই? তার সাথে দেখা করতে চাই আমরা, ভিতরে যেতে দেন। আমাদের রকি ভাই পাঠিয়েছে। কাকা আমাদের সন্দেহের দৃষ্টিতে আপাদমস্তক দেখে ভিতরে ঢুকতে দিল। ঢুকে দেখি বড় একটা উঠোন, সেখানে অনেক মেয়েরা, মহিলারা নানা রকমের কাজকর্ম করছে। কিছু মেয়ে গোল হয়ে বসে একে অপরের উকুন মেরে দিচ্ছে, কেউ কাউকে চুলে তেল দিয়ে দিচ্ছে, কেউ সবজি কুটছে। ঘরের দিকটা বাদে বাকি 3 দিকেই টিন দিয়ে বেড়া দেওয়া, আর ঘরে পাশাপাশি একটার পর একটা রুম। বুঝলাম এখানেই অপকর্ম চলে। আমাদের দেখেই যে যেখানে আছে সেখান থেকেই গেটের বুড়োর মতো সন্দেহের দৃষ্টিতে ঘুরে তাকালো। সবজি কাটছে যে মেয়েটা, সে আমাদের উদ্দেশ্য করে বলল, কি হে ছেলে ছোকরারা, এখানে কি? নাদিম বলল, তেমন কিছু না আপা, ম্যানেজার সাহেবের সাথে একটু জরুরি কথা ছিল। মেয়েটি একটু গলা নিচু করে বলল, আমাদের ম্যানেজার সাহেব তেমন ভালো লোক না, তোমরা এখান থেকে চলে যাও। ওর কথা কানে না নিয়ে আমরা এক জায়গায় দাঁড়িয়ে অবাক হয়ে দেখছিলাম চারিদিক। কয়েকটা বন্ধ দরজার উপাস থেকে খুব আস্তে মেয়েলি কণ্ঠের শীতকারের আওয়াজ ভেসে আসছে। বুঝলাম ভিতরে খদ্দেরেরা তাদের কাজ হাসিল করছে। তখনই আমরা ভূত দেখার মতো চমকে উঠলাম। বন্ধ একটা রুমের দরজা খুলে বেরিয়ে এলো ট্রলারে থাকা সেই লাল জামা পরা মেয়েটি। আমাদের এত আগে চলে আসলো কিভাবে বুঝলাম না, ব্যানে এসেছিল বোধহয়। সেও আমাদের দেখে চমকে উঠল। মেয়েটি আমাদের কাছে এসে বলল, কি গো বাছারা, তোমরা এখানে কেন? এক্ষুনি চলে যাও বলছি, না হলে বিপদ হবে, জায়গাটা অত ভালো নয় গো। আমরা একটু মোড়ামুড়ি করছিলাম, তখনই কালো সানগ্লাস পরা, চুল বড়, ফর্সা একটা লোক ভিতরের ঘর থেকে বেরিয়ে এসে আমাদের সামনে দাঁড়ালো। তারপর বলল, শিউলি, তুই তোর কাজ কর। ওই মেয়েটার নাম তাহলে শিউলি? সে মুখ শুকনো করে ঘরের লম্বা বারান্দা ধরে হাঁটতে হাঁটতে দূরে চলে গেল। সলিল বলল, আপনি কি ম্যানেজার নাকি? লোকটি বলল, হ্যাঁ, কি দরকার তোমাদের? এখানে কিভাবে এসেছ? সলিল উত্তর করল, আমাদের রকি ভাই পাঠিয়েছে এখানে, আমরা সময় পার করতে চাই। রকি আবার কোনো আহাম্মক? আচ্ছা আসো তোমরা, বলেই একটা রুমে আমাদের 4 জনকে নিয়ে গেল। সেখানে একটা খাট, টেবিল আর একটা চেয়ার। টেবিলে কিছু মেয়েলি সাজগোজের সরঞ্জাম। আমরা 4 জন খাটে বসলাম, আর লোকটা চেয়ার টেনে আমাদের মুখোমুখি বসল। ফজলুর মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। আলো পড়ে আসছে পশ্চিম আকাশে। নাদিম কেমন যেন চিন্তিত। আর আমার মন কুডাক ডাকছে, বাড়ি ফেরার তাগিদ অনুভব করছি ভিতরে ভিতরে। লোকটা ডাইরেক্ট বলল, ভালো ভালো মেয়ে আছে আমার কাছে, তোমরা কিতা চাও?
বলেই কাষ্ঠ হাসি হাসল। আমরা সবাই ভয় পেয়ে গেলাম। বললাম আমরা তাহলে যাই, অন্য একদিন আসব। বলল আরে এত তারা কিসের? তারপর একে একে আমাদের নাম, পরিচয়, কোথায় থাকি, বাবারা কি করে সব শুনল। সন্ধ্যা নেমে এসেছে, অন্ধকার হয়ে যাচ্ছে চারিদিক। মাগরিবের আজানের সুর ভেসে আসছে দূর কোনো এক জায়গা হতে। এবার আমরা সত্যি সত্যি অনেক ভয় পেয়ে গেলাম। বাড়ি ফিরতে রাত হয়ে যাবে, নৌকা পাই কিনা তারও ঠিক নাই। আর এই লোকটার মতিগতি মোটেও ভালো ঠেকছে না। লোকটা বাতি জ্বেলে দিল রুমে, তখনই শিউলি মেয়েটা রুমের সামনে এসে বলল, কি গো বদি ভাই, এদের এখনো যাইতে দেও নাই? শিউলির মুখটাও কেমন যেন পুড়ে আছে, সেও কেন জানি চিন্তিত। বদি চড়া সুরে বলল, এদের যেতে দেব না রে, আটকে রেখে বাড়ি ফোন করতে হবে, মোটা অঙ্কের টাকা পাওয়া যাবে। শুনে আমরা চমকে উঠলাম। সবাই একসাথে বলে উঠলাম, কি বলছেন এসব? আমরা কি করেছি? বদি বলল, কিছু করিস নাই, তবে বদির আস্তানায় যেহেতু ঢুকছিস সেহেতু মাসুল তো দিতেই হবে। তোদের মতো বাছুরদের এখানে কি, ওগুলো বেশি বড় হয়ে গেছে নাকি? নাদিম আমার দিকে তাকালো, ও দৌড়ে পালানোর ইঙ্গিত দিচ্ছে, চোখ দেখেই বুঝলাম আমি। ফজলু ভয়ে সাদা হয়ে গেছে, সলিল ভ্রু কুচকে তাকিয়ে আছে। আমি নাদিমকে বাদ সাধলাম। আসলে শুধু দৌড় দিলেই হবে না, সেই টিনের গেটটা কি আটকানো নাকি খোলা কে জানে, পরে হিতে বিপরীত হবে। বদি আমাদের চোখাচোখি দেখে মনে হয় কিছু বুঝতে পেরেছে। রুম থেকে বের হয়ে খটাং করে দরজা আটকে ছিটকিনি টেনে দিয়ে বলল, 7 নাম্বার রুম থেকে তালা নিয়ে আয় তো শিউলি। পোলাগে আগে আটকাই, পরে বাড়ি ফোন করলে ভালো টাকা পাওয়া যাবে। এই 4 জনের বাড়ি থেকে অন্তত 4 লাখ নিব বলে হে হে করে হেসে উঠল বদি। তারপর তালা আটকে দিয়ে চাবি শিউলিকে দিয়ে বলল, চাবিটা রাখ, আর এই দরজা খোলার চেষ্টা করিস না যেন। আমরা বুঝলাম বদি শিউলিকে এভাবে বললেও সে তাকে বিশ্বাস করে, না হলে চাবি দিত না। বদি বলল, আর শোন, সব মেয়েগুলারে পরিষ্কার হয়ে রুমে থাকতে বল, বড় কাস্টমাররা আসতে শুরু করবে এখনই। আমি ফোনে টাকা ভরতে গেলাম, আসতে ঘণ্টাখানেক লাগবে। আমরা রুমের মধ্যে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলাম। হলুদ একটা টিমটিমে বাতি জ্বলছে, আর মাথার উপর বহু পুরনো একটা ফ্যান খটখট খটাং করে ঘুরে চলছে। আর বাইরের সব আলো ইতোমধ্যেই নিভিয়ে দিয়েছে, কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। ফজলু প্রথম মুখ খুলল, হারামজাদারা, আমার কথা তো শুনলি না, এখন কি বিপদে ফেললি? বাবা আমাকে মেরেই ফেলবে। নাদিম বলল, এখান থেকে আগে বেঁচে তো ফের, তারপর না তোর বাবা তোকে মারবে। এত বিপদের মধ্যেও আমার কেমন যেন হাসি পেল। সলিল 2 হাত পিছনে দিয়ে ছোট ঘরের মধ্যেও পায়চারি শুরু করল। বলল, ঝগড়া করে কোনো লাভ নেই রে, এখান থেকে কিভাবে বের হওয়া যায় তাই চিন্তা কর। আমি বললাম, আচ্ছা এই টিনের এই বেড়ার ওপাশেই তো রাস্তা, দমাদম কয়েকটা লাথি মেরে বেড়া খুলে ফেললে কেমন হয়? নাদিম বলল, কথা খারাপ বলিসনি, কিন্তু কাজটা অত সহজ না, করতে গেলে শব্দ হবে অনেক। সলিল বলল, আমরা 4টা ছেলে এই টিনের ঘর থেকেই যদি বেরোতে না পারি। ফজলু বলল, বদি আসার আগেই যা করার করতে হবে, না হলে মহাবিপদ। এসে বাড়ি ফোন করলে সব শেষ। শুনলি না, ও বলল ফোনে টাকা ভরতে গেছে। ফজলুর কথা শুনে অবাক হলাম, ও ঠিকই বলেছে। আরেকটা ব্যাপার হলো, শিউলি মেয়েটা কোনোভাবেই চায়নি আমরা এখানে আটকা পড়ি। ও বদি সম্পর্কে জানে, তাই আগেই বুঝতে পেরেছিল বদি আমাদের নিয়ে কোনো অঘটন ঘটাবে। আমরা অনেক জল্পনা কল্পনা প্ল্যান করছিলাম, তখনই দরজার কাছ থেকে ফিসফিস করে কেউ বলে উঠে বলল, এই ছেলেরা বলেছিলাম না চলে যাও, এখন কি বিপদ ডেকে আনলে? তোমাদের বাসা থেকে তো এতক্ষণে খুঁজতে শুরু করেছে। আর তোমাদের বাসা থেকে যদি টাকার ব্যবস্থা না করে বদি তোমাদের আস্ত রাখবে না। আমি বললাম, আপা আপনার কাছে তো চাবি আছে, আপনি আমাদের ছেড়ে দিলে সারা জীবন কৃতজ্ঞ থাকতাম। শুধু খুলে দিন, আমরা পালিয়ে যাই। দরজার ওপাশ থেকে শিউলি বলল, উপায় নাই গো ভাই, আমারে মায়েরা ফেলাবে তাইলে। সলিল বলল, আমাদের ছাড়তে হবে না, শুধু দরজা খুলে আমাদের শক্ত লাঠি জাতীয় কিছু দিন। শিউলি বলল, দরজা খোলা যাবে না, গেলাম আমি। এবার নাদিম অনেক অনুনয় বিনয় করে বুঝাতে চেষ্টা করল যে আমরা লাঠি জাতীয় শক্ত কিছু পেলে এখান থেকে বেড়া ভেঙে বেরোতে পারব, তাহলে আপনার আর দোষ হবে না। এবার শিউলে থমকে গিয়ে কিছুক্ষণ চুপ থেকে বলল, আসছি, দাঁড়াও। এভাবে মিনিট 10 পর হঠাৎ তালা খোলার শব্দ পেলাম, কিন্তু খুব আস্তে সাবধানে খুলছে শিউলি। তারপর উকি মেরে 2টো চেলা কাঠ ধরিয়ে দিল, বুঝলাম এগুলো রান্না করার লাকড়ি। আমার তখন মন চাইল সজোরে দরজা ধাক্কা মেরে শিউলে ঠেলে ফেলে পালিয়ে যায়। ভাবতে যে দেরি, শিউলি আর সে সুযোগ দিল না, মুহূর্তেই দরজা আটকে দিয়ে বলল, রাতে এখানে চারিদিকে বদির পাহারাদাররা থাকে, এই এলাকাটাই ওর দখলে।
বিকাল টাইমে তেমন কেউ এখানে থাকে না, সেই সময়ে তোমরা এসে জুটলে আর ডাইরেক্ট বদির হাতে এসে পড়লে। দারোয়ানের আগে অন্য কারো হাতে পড়লে তারা হয়তো এখানে ঢুকতেই দিত না, বিপদেও পড়তে না। যাই হোক, তোমরা এখান থেকে পালাতে পারবে না, বরং বিপদ বাড়বে। তবে মনে রেখো, তোমরা মানুষ 4 জন, একেবারেও কম শক্তি না তোমাদের। বদিকে যদি কোনোভাবে ঘায়েল করতে পারো তাহলে এখান থেকে বের হওয়ার চেষ্টা না করে 13 নাম্বার রুমে চলে এসো, ওখানে আমি থাকি। লোকজনের আগাগোনা টের পেয়ে শিউলি সটকে পড়ল, আমরা আবার একা হয়ে গেলাম। আমি বললাম, শোন, এই ঘরের পিছন পাশটা ভাঙলেই রাস্তা, কিন্তু ভাঙতে গেলে প্রচণ্ড শব্দ হবে, সবাই টের পেয়ে আমাদের ধরে ফেলবে। আর যদি ডান বামের বেড়া দুটো ভাঙি তাহলে এই ঘরেরই অন্য রুমে যাব। সেখানে যেয়ে খুব একটা লাভ হবে না, ওই রুমগুলো বাইরে থেকে ছিটকিনি আটকানো, তখন দেখলি না। আর যদি দরজার ছিটকিনি 4 মেরে ভাঙি বা বল প্রয়োগ করে খুলি তাহলে বের হতে পারবো ঠিকই, কিন্তু এরপরে টিনের সেই গেটে তালা দেওয়া এবং সার্বক্ষণিক লোক আছে। আর বদি সবাইকে নিশ্চয়ই সতর্ক করেই গেছে বাইরে। একদমে সব বলে সবার দিকে তাকালাম। নাদিম বলল, কি করব ভেবে পাচ্ছি না রে, বদির বাচ্চা এসে বাসায় ফোন করলে ভারী বিপদ হয়ে যাবে। সবাই আবার মুখ চাওয়াচাওয়ি করলাম। তারপর সলিল মুখ খুলল এবং একটা সত্যিকারের পরিকল্পনা সেট করল। একটা 1 টাকার কয়েন দরকার বলল সলিল। আমরা কেউই বুঝলাম না এই ঘোর বিপদের মুহূর্তে 1 টাকার কয়েন দিয়ে কি হবে। তারপর সবার কাছ থেকে নেয়া সেই টাকার মধ্যে থেকে 1 টাকার কয়েন বের করে সলিলের হাতে দিলাম আর বললাম, যা করার তাড়াতাড়ি করতে হবে, যে কোনো সময় বদি চলে আসবে। সলিল বলল, বাল্বটা খুলে ঠিক হোল্ডারের ভিতরে এই 1 টাকার কয়েনটা রেখে বাল্বটা লাগাতে হবে, পরে আর সুইচ অন করা যাবে না। বদি এসে তালা খুলে যখনই সুইচ অন করবে তখনই শর্ট সার্কিট হয়ে এই বাড়িটার সম্পূর্ণ কারেন্ট চলে যাবে। তখন অন্ধকারে আমাদের প্ল্যান অনুযায়ী যা করার করব। আমি লাইট বন্ধ করে চেয়ারের উপর দাঁড়িয়ে অন্ধকারে হাতরে কয়েন সেট করে ঠিক সলিলের কথা মতো বাল্বটি লাগিয়ে দিলাম। লাইটটি আর জ্বালালাম না, ঘর পুরো অন্ধকার রইল। তারপর ও বলল, দরজার 2 পাল্লার পাশে 2 জনকে ঘাপটি মেরে থাকতে, বদি যখনই ঢুকবে তার উপর হামলা চালাতে হবে। তবে ও ঘর অন্ধকার দেখে সাবধানে ঘরে ঢুকতে পারে, তবে যত যাই হোক দমা যাবে না, ওর উপর চড়াও হয়ে মুখ চেপে ধরতে হবে, ও চিৎকার করলেই আমরা ধরা পড়ে যাব। ফজলু ভীতু চোখে সব শুনছিল, এরই মধ্যে ও বলে উঠল, এবারও বদি একা আসবে, তোরা বুঝলি কিভাবে? সাথে যদি অন্য লোক থাকে? আরে তাই তো, ফজলু তো ঠিকই বলেছে, আমরা তো এভাবে ভেবে দেখিনি। নাদিম বলল, থাকুক সাথে, আমাদের দমে গেলে চলবে না, ওদের খালি একবার রুমের ভিতর ঢুকাতে পারলে হয়, তারপর দরজার পাশে দাঁড়ানো 2 জন চলা দুটো দিয়ে ওদের মাথায় আঘাত করতে হবে, অথবা অন্ধকারে চুপিসারে রুম থেকে বেরোতে পারলে সবচেয়ে ভালো হয়। এই ঘর থেকে বেরোলে আমরা আর এই বাড়ি থেকে বের হওয়ার কোনো চেষ্টাই করব না। সোজা ঘর গুনে গুনে শিউলি আপার 13 নাম্বার রুমে চলে যাব, আমাদের আর খুঁজে পাবে না, আর ঘূর্ণাক্ষরেও টের পাবে না আমরা এখানেই একটা ঘরে লুকিয়ে আছি। 4 জনই দরজার পাশে থাকব বলে ঠিক করলাম, তাহলে পালিয়ে যেতে সুবিধা হবে। আমি আর ফজলু দরজার এক পাশে, আর অন্য পাশে নাদিম আর সলিল। আর সবাই জামা খুলে ফেললাম, অন্ধকারেও উজ্জ্বল রং দেখা যায়, তাই যদি এখান থেকে বেরিয়ে যেতে হয় তাহলে দূর থেকে দেখে ফেলবে, এজন্য বাড়তি সতর্কতা। আমরা চাইলে এখনই বৈদ্যুতিক শর্ট সার্কিট করে ফেলতে পারি, কিন্তু এখন করা যাবে না। করলে বদি আগে থেকে জানবে কারেন্ট নেই, অন্য আলো বা টর্চ জ্বেলে এখানে আসবে। তাই এটা বদিকে দিয়েই করতে হবে, ওকে বিচলিত করতে হবে এবং সেই সুযোগটা নিতে হবে। সব জল্পনাকল্পনার যখন শেষ তখন এশার আয়ান দিচ্ছে। বুঝলাম এতক্ষণ আমাদের যার যার বাড়িতে সারা পড়ে গেছে, আমাদের খোঁজাখুঁজি চলছে। একমাত্র মিশু জানে আমরা এখানে এসেছি। আমাদের প্ল্যান যদি কাজে না লাগে, আমরা যদি এখানে পুরোপুরি আটকা পড়ে যাই, তাহলে মিশু নিশ্চয়ই সবাইকে বলে এখানে নিয়ে আসবে। পুলিশও আসতে পারে, 4টা ছেলে নিখোঁজ বলে কথা। এশার আয়ানের পরেও অপেক্ষা করেই যাচ্ছিলাম, কিন্তু বদি হারামজাদার আসার নাম নেই। 1 ঘন্টার কথা বলে কেন যে আসছে না বুঝতে পারলাম না। প্ল্যান করার সময় বেশ সতেজ ছিলাম, এখন আবার সবাই ভীত হয়ে পড়েছি বদি যদি না আসে। একটা জিনিস বুঝলাম যে এখানে লোকজন খুব বেশি নেই। বিকালে যে মেয়েগুলোকে কাজ করতে দেখালাম ওরাই, এছাড়া তেমন কেউ নেই, সারা শব্দ তেমন পাওয়া গেল না। তবে বাইরে পাহারাদার আছে মনে হচ্ছে। এমন একটা নিষিদ্ধ কর্ম চালায়, প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত ছাড়া তো হয় না। অপেক্ষা করতে করতে ধৈর্য হারিয়ে ফেলে একসময় মনে হলো 4 জন একসাথে টিনের দরজায় লাথি মেরে ভেঙে বেরিয়ে পড়ি। ঠিক তখনই বদি এলো, আর সাথে মনে হলো কেউ আছে। ফজলুর সেই কথাই ঠিক। আমরা যে যার পজিশনে সতর্ক অবস্থান নিলাম। সোজা হেঁটে আমাদের রুমের সামনে এসে বদি বলল, লাইট বন্ধ করছে কেন, ঘুমিয়ে পড়ল নাকি?
শিউলির কাছ থেকে চাবি নিয়ে আয় তো নোশের। বুঝলাম সাথে লোকটার নাম নোশের। একটু বাদেই নোশের এলো খড়মড় শব্দ। খুলে গেল দরজা। আমাদের বুকের ভিতরটা ধিপুধিপ করছে। আর কেউ ঢুকছে না কেন একটু অবাক হলাম। বাইরের লাইট বেশ দূরে জ্বলছে, ঘরের ভেতর পরিষ্কার দেখা যাওয়ার কথা না, কিন্তু যদি দেখা যায় তাহলে কি বদি আমাদের প্ল্যান বুঝতে পেরে গেছে? তখনই বদি বলল, নৌশের যা রুমে ঢোক, লাইট জ্বালা, ডান পাশে দেখ সুইচ। নৌশের বলল, জি ওস্তাদ। আমরা ঘাপটি মেরে দুই পাশে দুইজন করে বসে আছি। কোনোভাবেই এই অন্ধকারে নৌশেরের দেখার কথা না, আর ও হয়তো জানেও না রুমে কে আছে, কয়জন আছে। নৌশের সুইচ চাপ দেওয়ার সাথে ভট করে একটা আওয়াজ হলো, আর সুইচবোর্ড থেকে আগুনের ফুলকি বেরোলো। সাথে সাথে দূর থেকে আসা একটু আধটু আলো কেটে গিয়ে ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। সফল শর্ট সার্কিট। বুঝলাম সলিলের বুদ্ধি কাজে দিয়েছে। বদি বলল, কি করলি হারামজাদা? দেখেন তো ওস্তাদ। বদি ঘরে ঢুকলো না, বলল, ওরা কই? তোরা একটাও কথা বলিস না কেন? আমরা কোনো প্রকার শব্দ করলাম না। একটু পর অন্ধকার চোখে সয়ে গেল। বদি মিনিট দুয়েক অপেক্ষা করে ঘরে ঢুকে যেই সুইচে হাত দিয়ে দেখতে গেল, অমনি নাদিম ঝাঁপিয়ে পড়ল বদির উপর। বদি অন্ধকারে টাল সামলাতে না পেরে পড়ে গেল মাটিতে, মুখ চেপে ধরল নাদিম। তখনই সলিল চালা কাঠ দিয়ে বদির মাথা বরাবর দিল বাড়ি। আমিও আর দেরি করলাম না, নৌশেরের মাজা বরাবর লাথি দিলাম। মাগো বলে চেঁচিয়ে উঠে মাটিতে লুটিয়ে পড়ল নৌশের। ভুল করলাম, মনে হয় এখনই লোকজন চলে আসতে পারে। ফজলু নৌশেরের মুখের মধ্যে ওর খুলে রাখা স্যান্ডো গেঞ্জি ঢুকিয়ে দিল। আর বদি নাড়াচাড়া করছে না, মনে হয় জ্ঞান হারিয়েছে। এত সহজে এদের কুপকাত করতে পারবো ভাবিনি। পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি। বোধহয় কেউ বা কারা নৌশেরের আওয়াজ পেয়ে এগিয়ে আসছে এদিকে। বললাম, তাড়াতাড়ি কর সলিল। ফজলু, নাদিম। রুম থেকে বেরিয়ে বারান্দা ধরে দৌড় দিলাম। চারিদিক ঘুটঘুটে অন্ধকারের মধ্যে শিউলির রুম খুঁজে পাওয়া মুশকিল হবে। মানুষ আসার আগেই অবশ্যই রুমে ঢুকে পড়তে হবে, না হলে টানা সোজা বারান্দা, কেউ টর্চ মারলেই আমাদের দেখে ফেলবে, ধরা পড়ে যাব। আমরা গুটি পায়ে শব্দ না করে দৌড়ালাম। রুম গুনে 13 নাম্বারে পৌঁছাতেই ছোট করে 2টা টোকা দিলাম। শিউলি দরজা খুলল, আমাদের দিকে ভীত চোখে তাকিয়ে বলল, কিভাবে কি করলে? কেউ দেখেনি তো? সলিল বলল, কেউ দেখেনি, তবে দেখে ফেলতে পারে, তাড়াতাড়ি ঢুকতে দিন। আমরা হুড়মুড়িয়ে শিউলির রুমে ঢুকলাম। শেষবারের মতো পিছনে তাকিয়ে দেখলাম বদি আর নৌশেরের রুমে টর্চ লাইটের আলো জ্বলছে, আর লোকও কয়েকজন। শিউলি আমাদের রুমে নিয়েই দরজা আটকে দিল। আমরা দেরি না করে ছুটো করে ফিসফিসিয়ে পুরো ঘটনা খুলে বললাম। শিউলি একটু বিচলিত না হয়ে বলল, শোনো ছেলেরা, যা ঘটিয়েছ তাতে এখনই আমার ডাক পড়বে এবং আমার ঘটনাস্থলে যাওয়া লাগবে, আরও অনেক কাজ করা লাগতে পারে। তবে তোমাদের কিন্তু আমার এই ঘরের সন্তর্পণে লুকিয়ে থাকতে হবে। এতক্ষণে বদির সাগরেদরা তোমাদের খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে নিশ্চয়ই। সব রুমেও আসবে হয়তো। আমরা ঘুটঘুটে অন্ধকার রুমে কানখাড়া করে শিউলির সব কথা শুনে বললাম, তাহলে উপায়? আমরা লুকাব কোথায়? কট করে একটা শব্দ হলো, আর শিউলির হাতের ভিতরে ছোট্ট একটা সাদা আলো জ্বলে উঠল, একটা গ্যাসলাইটারের পিছন সাইডের ছোট্ট টর্চ লাইট। আলো উপরের দিক মেরে রেখেছে বিধায় সবাইকে দেখলাম। শিউলিকে এই অল্প আলোতে খুব দারুণ দেখাচ্ছে, মনে হচ্ছে কোনো পরী। ওর চোখ চকচক করছে। আমরা সবাই তাকিয়ে আছি ওর দিকে। শিউলি বলল, সবগুলো খাটের নিচে ঢুকে পড়ো। তাকিয়ে খাট দেখলাম, এটা বেশ বড় একটা ডাবল বেড। 4 জনে অনায়াসে নিচে শুয়ে থাকতে পারব। স্যান্ডেল খুলে খাটের নিচে ঠেলে দিয়ে একে একে ঢুকে পড়তে লাগলাম। সবশেষ যখন ফজলু ঢুকবে তখনই শব্দটা হলো। দরজায় দরাম দরাম ঘাই। এ শিউলি, বের হ তাড়াতাড়ি, বদি ভাই অজ্ঞান। ভয়ে আমার কলিজা কেঁপে উঠল। ফজলুকে ধরে টেনে খাটের নিচে নিয়ে আসলাম। শিউলি খাটের চাদর খানিকটা টেনে নামিয়ে দিল যাতে নিচটা একটুও দেখা না যায়। তারপর দরজা খুলে এখানে আসা লোকটাকে বলল, কিভাবে কি? বলে হন্তদন্ত হওয়ার ভান করে বাইরে থেকে দরজায় তালা মেরে দিয়ে বেরিয়ে গেল। বুঝলাম শিউলি যথেষ্ট বুদ্ধিমতী। সে তালা দিতে ভোলেনি যাতে তার অনুপস্থিতিতে এই রুমে কেউ ঢুকতে না পারে, আমরা যাতে ধরা না পড়ে যাই। শিউলি যতক্ষণ বাইরে ততক্ষণ আমাদের আর তেমন বিপদ নেই ভেবে ভালোই লাগছে। কারণ বাইরে তালা দেখলে কেউ ঢোকার বাসনা পোষণ করবে না। আর এখানের সবাই নিশ্চয়ই জানে যে এটা শিউলির রুম। আমরা খাটের তলায় চিত হয়ে শুয়ে পুরো দিনের ঘটনাটা ফিসফিস করে আলোচনা শুরু করলাম। ফজলু বলল, এতক্ষণে সবার বাসায় খোঁজাখুঁজি লেগে গেছে, কি হবে কে জানে, কেন যে আসতে গেছিলাম এখানে, আর এখান থেকে আদৌ বেরতে পারবো কিনা কে জানে।
নাদিম ফজলুকে অভয় দিয়ে বলল, অত চিন্তা করিস না, এতখানি পেরেছি, বাকিটুকুও পারব। আর বাড়ির ব্যাপারটা মিশু তো সব জানে, ও তো রয়েছেই সবার গার্ডিয়ান, আগে ওর কাছেই যাবে আমাদের খোঁজে। ও নিশ্চয়ই বলবে আমরা এইদিকে এসেছিলাম। এই পাড়ার কথা মিশু বলবে না, শিওর থাক। আর পুলিশের সাহায্য নিয়ে আমাদের উদ্ধার করলে বলবো আমরা এদিকে ঘুরতে এসেছিলাম, বদি আমাদের তুলে নিয়ে এসেছে। সলিল বলল, বাড়ির কথা না হয় বুঝলাম, কিন্তু এখন এরা কি করে বলা যায় না যদি আমাদের খাটের তলা চেক করতে আসে। আমি বললাম, চাপ নিস না, শিউলি আছে আমাদের পক্ষে, ও ঠিক সামলে নেবে। আচ্ছা, আর একটা কথা বলতো, তুই যে বদি ভাইকে টেনের রকি ভাইয়ের পরিচয় দিলি, সে তো চিনল না। রকি ভাই বোধহয় তোর কাছে চাপা মেরেছে, না হলে বদি ভাই তো তাকে চিনত। সলিল বলল, হতে পারে, তবে গেটের বুড়ো শালা কিন্তু রকি ভাইয়ের পরিচয় দেওয়ার পর ঢুকতে দিয়েছে। আমি বললাম, বুড়ো কি ভাবতে, কি ভেবে ঢুকতে দিয়েছে তা কেবল ওই জানে। ওই শালা যদি ঢুকতে না দিত তবে এত বড় বিপদ হতো না। নানাবিধ গল্প করতে লাগলাম আমরা। দেখতে এসে কাজ করার পরিকল্পনা করে কি থেকে কি হয়ে গেল এসব কথার চর্চা করে যাচ্ছিলাম। এভাবে অনেক সময় পেরিয়ে গেছে, কয়টা বাজে জানি না। অন্ধকারে ঘড়ি দেখার উপায় নাই। খাটের তলায় গরম লাগছিল অনেক। শিউলির অপেক্ষা করতে করতে যখন অধৈর্য হয়ে গেলাম, তখনই রুমের তালা খোলার শব্দ হলো। আমরা ভীত হয়ে চুপ মেরে গেলাম। আর প্রচণ্ড বুক ধিপুনিপ করছিল। কেউ একজন রুমে ঢুকে আবার দরজা আটকে দিল। আমরা কথা বললাম না, শিউলি বাদে যদি অন্য কেউ হয়। গলা শুকিয়ে এসেছে কি কপালে আছে কে জানে। তারপর হঠাৎই বলে উঠল, ভয় নেই ছেলেরা, আমি শিউলি, আরেকটুখানি শুয়ে থাকো। আমাদের জানে পানি ফিরে এলো। বললাম, কেন, আরেকটু রেখে কি করবেন শুনি? জামা পাল্টাব, বলল শিউলি। শিউলি জামা পাল্টাবে শুনেই আমার সেই ট্রলারে বসে থাকা সময়টার কথা মনে পড়ল। কি সুন্দরী লাগছিল ওকে তখন। আমরা তারই রুমে ভেবেই শরীরে শিহরণ বয়ে গেল। বললাম, ওদিকটা কিভাবে সামলালেন? শিউলি বলল, বদিকে তো ভালোই জখম করেছ, আর ওর সাগরেরটা মাজার ব্যথায় চিৎকার করেই যাচ্ছে বলে হাসল শিউলি। আরও বলল, বদির এমন আঘাতে সবাই ভয় পেয়ে গেছে, তোমাদের খোঁজা অতটা জোর দিয়ে হচ্ছে না। বদিকে আর নৌশেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল গেছে ওরা কয়জন। আর আমি বলে এসেছি তোমরা পালিয়ে গেছো বলে আমার ধারণা। এখানে যারা দায়িত্বে আছে তাদের সবাইকে শান্ত করে এসেছি। ওরা এখন মই দিয়ে খাম্বায় উঠে কারেন্টের লাইন ঠিক করার চেষ্টা করছে। আর আমরা মেয়েরা যারা কাজ করি বদির এমন অবস্থায় সবাই খুশি, ও আমাদের অনেক যন্ত্রণা দেয়। যাই হোক শোনো, খুব ভোরে তোমাদের আমি এখান থেকে বের হওয়ার ব্যবস্থা করে দেব। ভুলেও এই খেয়া পারাপার দিয়ে পার হবে না, যেখান দিয়ে বলে দেব সেখান দিয়ে যাবে। এখন খাটের তলা থেকে সবগুলা শব্দ না করে বের হয়ে এসো। বের হওয়া মাত্রই শিউলি তার ছোট্ট টর্চ জ্বালল। চারজনে একসাথে অবাক হয়ে গেলাম। শিউলি একটা গোলাপি শাড়ি পরেছে দেখে বোঝা যাচ্ছে মাত্র গোসল করে এসেছে। এত সুন্দর মেয়েলি একটা ঘ্রাণ বেরোচ্ছে ওর গা থেকে, সবাই ওর রূপে বিমোহিত হয়ে গেলাম। শিউলি বলল, নিশ্চয়ই খিদে পেয়েছে তোমাদের, বসো সবাই। আমরা ফ্লোরে বসে পড়লাম আর টের পেলাম আসলেই খিদেতে সবার পেট চো চো করছে। শিউলি 4টা স্টিলের থালা দিল আমাদের সামনে। তারপর একটা বড় গামলা থেকে গরম খিচুড়ি বেড়ে দিল। আর বলল, কারেন্ট লাইনটা ঠিক করে ফেললে ভালো হতো, যা গরম লাগছে, আলো নেই। আমরা অবাক হয়ে গপাক খিচুড়ি খেতে থাকলাম। গরম গরম সবজি খিচুড়ি কি যে ভালো লাগলো। সবার জন্য রান্না খাবার থেকে শিউলি আমাদের জন্য তুলে এনেছে। এরই মধ্যে শিউলি ছোট করে তার জীবনের গল্পটা শুনিয়ে দিল। ও নাকি শহরেই থাকে, বিলেল কলেজে অনার্স 3rd ইয়ারে পড়ে। বাসা দৌলতপুরে, বাবা মারা যাওয়ার পর ওর ছোট ভাই আর মাকে নিয়ে অকুল পাথারে পড়েছে। তারপর শেষ অবধি জীবন বাঁচাতে এই মধুচক্রে পা বাড়াতে হয়েছে। সপ্তাহে 3 দিন এখানে কাজ করে টাকা নিয়ে চলে যায়, তাও বদি উপযুক্ত পারিশ্রমিক দেয় না। শিউলির গাল বেয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। তখনই কারেন্ট আসলো, বাতি ফ্যান একসাথে চলে উঠল। অনেকক্ষণ পর সবাই সবার মুখ দেখলাম। শিউলিকে আসলেই স্বর্গের অপ্সরীর মতো লাগছে। তার আতিথেয়তা আমাদের মুগ্ধ করেছে। আমাদের এভাবে রক্ষা করল, আবার আমাদের খিদের কথা মনে রেখে খাবার খাওয়ালো, এসব ভুলার নয়। খাবার সরঞ্জাম শিউলি রুমের এক কোনায় গুছিয়ে রেখে বড় বাতি বন্ধ করে দিয়ে ড্রিম লাইট জ্বেলে দিল। তারপর সবাই খাটের উপর উঠে বসলাম। আমাদের সবার নাম শুনে পরিচিত হলো শিউলি। শা শা করে মাথার উপর ফ্যান চলছে। পেট পুরে খেয়ে দিয়ে বিছানায় হেলান দিয়ে শিউলির সাথে গল্প করতে ভালোই লাগছে। এখন গভীর রাত, বাইরে আর কারো কোনো আগাগোনার লেশমাত্র নেই। অন্যদিন হলে নিশ্চয়ই রাতেই বেশি সরগরম থাকত।
শিউলি বলল আজ বদির এমন দুর্ঘটনার জন্য সবাই কাজ বন্ধ রেখেছে, আর সে ছাড়া খদ্দেররা ঝামেলা করতে পারে এটিও একটি কারণ। ফ্যানের শব্দ ছাড়া চারিদিকে আর কোনো শব্দ নেই, শুনসান। আমাদের এখন আর ভয় লাগছে না। নাদিম হারামজাদা শিউলির দিকে বারবার তাকাচ্ছে। এবার শিউলি বলে উঠল, তা ভাইয়েরা বলো দেখিনি এখানে তোমরা আসলে কেন? নৌকায় তোমাদের দেখলাম, তখন যদি জানতাম এখানে আসবে ওখান থেকেই ফিরিয়ে দিতাম। আমি বললাম আমাদের আসলে এই পাড়া দেখার একটা কৌতূহল ছিল, এর থেকে চলে আসলাম এই যা। শিউলি বলল, তা দেখে ফিরে গেলে না কেন বাপুরা? সলিল বলল, আসলে ভাবলাম টাকা দিলে যদি আমরাও পারি। শিউলি খাটের এক কোনায় হেলান দিয়ে তুই সম্বোধন করে বলল, তোদের নাক থেকে এখনো দুধের গন্ধ যায়নি, কাজ করতে চলে এলি? বলি তোদের এখনো বের হয়? বললাম বের হবে না কেন, আরও কত আগে থেকে হাত দিয়ে কাজ চালিয়েছি। শিউলি হাসি লুকিয়ে বলল, তাই নাকি? আমারও তো একটা ছোট ভাই আছে তোদেরই মতো, ক্লাস 8-এ পড়ে, ও তো এসব করে না। তোরা এত পাকলি কিভাবে? আমি বললাম ঠিকই শিখেছে, আপনি জানেন না, পারলে একদিন বাজিয়ে দেখেন, বুঝতে পারবেন। এসব আলাপ আমরা বহু করেছি, কিন্তু কোনো মেয়ের সাথে নয়। আমি শিউলিকে বললাম, আপনি আজ কারো সাথে শোনোনি? শিউলি বলল, আজ আর টাইম পেলাম কোথায়, তোরা যা অঘটন ঘটালি, তাই ভাবলাম কারো সাথে যেহেতু হয়নি তোদের সাথেই শুই। কিরে টাকা দিবি তো? বলেই শিউলি হাসল। সত্যি বলল নাকি ঠাট্টা করল কিছুই বুঝলাম না। তবু এসব শুনে আমার ভিতরে কারেন্ট খেলে গেল। বন্ধুরা, ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়ার কারণে বাকি অংশ অন্য ভিডিওতে দেওয়া হবে। সবাই সাথে থাকো।